একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। তা হলো, সড়ক দুর্ঘটনায় একজন মানুষ মারা গেলে তার দাম কত? অবশ্যই মানুষের জীবনের কোনো দাম হয় না, কিন্তু অর্থনীতির ভাষায় সেখানে প্রতিটি মৃত্যুর সঙ্গে হারিয়ে যায় একজন মানুষের ভবিষ্যৎ আয়, শ্রম, উৎপাদনশীলতা। আর এই হিসাবটা করলে বাংলাদেশের সড়ক দুর্ঘটনার ভয়াবহতা আরও অন্যরকম হয়ে ওঠে। কারণ আমরা শুধু মানুষ হারাচ্ছি না, আমরা হারাচ্ছি হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক সম্ভাবনা। দু সালের হিসাবটা ধরুন। রোড সেফটি ফাউন্ডেশনের বিশ্লেষণ অনুযায়ী ওই বছর বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় আনুমানিক ২১,৮৮৬ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এই সংখ্যাটাকে মাথায় রাখুন, ২১,৮৮৬ কোটি টাকা। এটি শুধু ভাঙা গাড়ি মেরামতের খরচ নয়, শুধু হাসপাতালের বিলও নয়। এর বড় একটি অংশ হলো যে মানুষটি মারা গেলেন তিনি আর কখনো কাজ করতে পারবেন না। যে মানুষটি গুরুতর আহত হলেন তার কর্মক্ষমতা কমে যেতে পারে। এসবের পুরো হিসাব। ধরুন একজন চালক মারা গেলেন, তার পরিবারের আয় বন্ধ। শ্রমিক মারা গেলেন, তার সন্তানদের পড়াশোনা থেমে যেতে পারে। একজন তরুণ মারা গেলেন, যে মানুষটি হয়তো আগামী ৩০ বা ৪০ বছর কাজ করে অর্থনীতিতে অবদান রাখতেন। তার সেই পুরো সম্ভাবনাটাই এক মুহূর্তে শেষ। আর অর্থনীতির ভাষায় এটি হিউম্যান ক্যাপিটাল লস। আর এই জায়গাতেই সড়ক দুর্ঘটনার গল্পটি হঠাৎ করেই বদলে যায়। এটি আর শুধু পরিবহন সমস্যা থাকে না, এটি হয়ে যায় অর্থনৈতিক সমস্যা। এবার আরো বড় ছবিটা দেখুন। ২০২৫ সালের জন্য রোড সেফটি ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী সড়ক দুর্ঘটনার অর্থনৈতিক ক্ষতি আনুমানিক ২৫,৫৫০ কোটি টাকা। অর্থাৎ মাত্র ২ বছরের হিসাব ধরলেও ২০২৪ এবং ২৫ সাল মিলিয়ে প্রায় ৪৭,০০০ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতির একটি বিশাল চিত্র পাওয়া যায়। এবার নিজেকেই প্রশ্ন করুন, এই টাকা যদি বাংলাদেশের অর্থনীতিতে থাকতো তাহলে কি করা যেত? হাজার হাজার নতুন কর্মসংস্থান তৈরি করা যেত, নতুন হাসপাতাল তৈরি করা যেত, স্কুল তৈরি করা যেত, এমনকি রাস্তার নিরাপত্তা অবকাঠামো উন্নত করা যেত। কিন্তু তার বদলে এই অর্থনৈতিক সম্ভাবনার একটি বড় অংশ হারিয়ে যাচ্ছে দুর্ঘটনার কারণে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ক্ষতির একটা অংশ আমরা কখনো চোখেই দেখি না। আসলে একটি দুর্ঘটনা শুধু একটি মানুষের জীবন শেষ করছে না, শেষ করছে দেশের ভবিষ্যৎ ও আয়ের সম্ভাবনাও। ২০২৫ সালে বাংলাদেশের সড়কে প্রাণ হারিয়েছেন প্রায় ৭,৩৬২ জন মানুষ। প্রতিদিনের হিসাব ধরলে গড়ে ২০ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাব অনুযায়ী ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৬৭,৮৯০টি সড়ক দুর্ঘটনায় ১,১৬,৭২৬ জন নিহত হয়েছেন। এত প্রাণহানির মধ্যেও কিন্তু আমাদের সড়ক দুর্ঘটনার একটি নির্ভুল একক জাতীয় ডেটাবেজ নেই, সেটাও মনে রাখা দরকার। তার মানে আদতে মৃত্যু এবং আহতের হিসাবটা আরো কয়েক গুণ বেশি। ভাবুন তো, আজ সকালে আপনি যখন ঘুম থেকে উঠেছেন তখন বাংলাদেশের কোথাও না কোথাও একজন মা তার সন্তানকে স্কুলে পাঠিয়েছেন। কেউ অফিসে যাওয়ার জন্য বাসে উঠেছেন, কেউ মোটরসাইকেলে বের হয়েছেন, কেউ হয়তো রিকশায় করে বাজারে যাচ্ছেন। তাদের অনেকেই আর বাড়ি ফিরবেন না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমরা এই মৃত্যুগুলোর সঙ্গে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে কয়েক ঘন্টা পরেই একটি দুর্ঘটনা পরিণত হয় আরেকটি খবরের শিরোনামে। তারপর সব শেষ। কিন্তু যে মানুষটি মারা গেলেন তার পরিবারের কাছে সেই দুর্ঘটনা কোনো খবর নয়, সেটি তাদের জীবনের সবচেয়ে বড় বিপর্যয়। আর যদি একই ঘটনা হাজার হাজার মানুষের সঙ্গে ঘটে তাহলে একটি দেশের অর্থনীতি ধীরে ধীরে কি হারাচ্ছে সেটি শুধু মৃত্যুর সংখ্যা দিয়ে বোঝা যায় না, বোঝা যায় হারানো উৎপাদনশীলতার হিসাব দিয়ে। ওয়ার্ল্ড ব্যাংকের একটি বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের সড়ক দুর্ঘটনার বিস্তৃত অর্থনৈতিক ব্যয় জিডিপির প্রায় ৫.১% পর্যন্ত হতে পারে। খেয়াল করুন, ৫%। একটি দেশের মোট অর্থনৈতিক উৎপাদনের এত বড় অংশ যদি সড়ক দুর্ঘটনার কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সড়ক নিরাপত্তা কি শুধু রাস্তায় গাড়ি চালানোর নিয়ম,
নাকি এটি জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়? উত্তরটা এখন আপনার কাছে নিশ্চয়ই স্পষ্ট। তাই যদি দুর্ঘটনা কমানো যায়, তাহলে সেই অর্থনৈতিক ক্ষতিও কমানো যাবে। অর্থাৎ সড়ক নিরাপত্তায় বিনিয়োগ আসলে শুধু মানুষের জীবন বাঁচানোর বিনিয়োগ নয়, এটি অর্থনীতিতে বিনিয়োগ। একটি নিরাপদ রাস্তা একজন মানুষকে বাঁচায়, একজন মানুষ বাঁচলে একটি পরিবার বাঁচে, একটি পরিবার বাঁচলে একটি শিশুর ভবিষ্যৎ বাঁচে, আর হাজার হাজার মানুষ বাঁচলে একটি দেশের অর্থনীতি তার হারানো উৎপাদনশীলতা ফিরে পায়। তাই বাংলাদেশের জন্য প্রশ্নটা এখন আর শুধু প্রতিদিন কতজন মানুষ সড়কে মারা যাচ্ছে সেটিতে সীমাবদ্ধ নয়। প্রশ্নটা আরো বড়, এই মৃত্যুগুলোর কারণে বাংলাদেশ প্রতি বছর কতটা ভবিষ্যৎ হারাচ্ছে। কারণ রাস্তার প্রতিটি দুর্ঘটনার পরে শুধু একটি লাশ পড়ে থাকে না, পড়ে থাকে একটি অসমাপ্ত জীবন, একটি ভেঙে যাওয়া পরিবার, আর বাংলাদেশের অর্থনীতির খাতায় আরেকটি অদৃশ্য ক্ষতির হিসাব। এর কি কোনো সমাধান নেই? অবশ্যই আছে। সমস্যা থাকলে সমাধান তো থাকবেই। 2026 সালের মে মাসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের অধিকাংশ দুর্ঘটনার পেছনে রয়েছে অদক্ষ চালক ও ত্রুটিপূর্ণ যানবাহন। তিনি আরও বলেছেন, জনসচেতনতার অভাব এবং একই রাস্তায় ছোট বড় সব ধরনের যানবাহনের চলাচলও দুর্ঘটনার বড় কারণ। অর্থাৎ সরকারের বক্তব্যের সঙ্গেও বিশেষজ্ঞদের একটি বড় অংশের বিশ্লেষণের মিল আছে। কিন্তু প্রশ্ন হলো, একজন অদক্ষ চালক রাস্তায় এলেন কিভাবে? তার লাইসেন্স কে দিল? তার প্রশিক্ষণ কে যাচাই করলো? গাড়িটির ফিটনেস কে নিশ্চিত করলো? তার কর্মঘণ্টা কে নিয়ন্ত্রণ করে? আর দিনের পর দিন অতিরিক্ত সময় গাড়ি চালিয়ে একজন চালক ক্লান্ত হয়ে পড়লে তার দায় কার? এই প্রশ্নগুলো করলেই বোঝা যায়, দুর্ঘটনা শুধু চালকের ভুল নয়, চালক তৈরি করার পুরো ব্যবস্থারও সমস্যা। আবার 2023 সালে বাংলাদেশ ও বিশ্বব্যাংক $358 মিলিয়ন একটি রোড সেফটি প্রজেক্ট চালু করে, যার লক্ষ্য ছিল উচ্চ ঝুঁকির মহাসড়ক এবং শহরাঞ্চলে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা। অর্থাৎ আন্তর্জাতিক বিশেষজ্ঞদেরও বার্তা পরিষ্কার, শুধু চালককে শাস্তি দিয়ে সড়ক নিরাপদ করা যাবে না, রাস্তাও নিরাপদ করতে হবে। তাহলে সরকার কি বিশেষজ্ঞদের কথা শোনে? উত্তরটা একটু অস্বস্তিকর। শোনে, কিন্তু শোনা আর বাস্তবায়ন করা এক জিনিস নয়। সড়ক দুর্ঘটনার কারণ নিয়ে বিশেষজ্ঞরা বছরের পর বছর প্রায় একই ধরনের কথা বলে আসছেন। অদক্ষ চালক নিয়ন্ত্রণ করতে হবে, ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করতে হবে, গতি নিয়ন্ত্রণ করতে হবে, সড়কের ব্ল্যাক স্পট ঠিক করতে হবে, পথচারীর জন্য নিরাপদ ব্যবস্থা করতে হবে, বিআরটিএকে শক্তিশালী করতে হবে, তথ্য ব্যবস্থাপনা উন্নত করতে হবে, আইন প্রয়োগ করতে হবে। কিন্তু 2025 সালের একটি অনুসন্ধানে দেখা যায়, বহু বছর ধরে গঠিত বিভিন্ন রোড সেফটি কমিটি বড় দুর্ঘটনা বা জনচাপের পর সভা করেছে, একই ধরনের সুপারিশ করেছে, কিন্তু বাস্তব পরিবর্তন খুব সীমিত থেকেছে। এমনকি ন্যাশনাল রোড সেফটি স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানেও কার্যকরভাবে বাস্তবায়িত না হওয়ার অভিযোগ রয়েছে। এবারে রাষ্ট্রের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, সেটা হলো, এতক্ষণ আমরা প্রাণহানি এবং দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ জেনেছি, হিসাবটা ভয়ঙ্কর ও বেদনার। তারপরেও রাষ্ট্র কি প্রাণ হারানো মানুষগুলোর ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে? উত্তরটা সবার জানা। কিন্তু আপনি জানলে অবাক হবেন, উন্নত কোনো দেশ নয়, বরং বিশ্বের অন্যতম ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানের মানুষের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ও আহত হলে সবাই ন্যূনতম ক্ষতিপূরণ পায়। মানে, ভুটানের মানুষের জীবনের মূল্য আমাদের দেশের যে কোনো নাগরিকের জীবনের দামের চেয়ে বেশি। দেশটিতে দুর্ঘটনায় কেউ মারা গেলে পাবলিক কমার্শিয়াল বাস বা ট্যাক্সির ক্ষেত্রে 20,000 দেশীয় মুদ্রা ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। আর কেউ দুর্ঘটনায় সম্পূর্ণভাবে অক্ষম বা পঙ্গু হয়ে গেলে ক্ষতিপূরণের পরিমাণটা আরও বাড়ে।